স্বাগত। আজ আমি একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি, অভিনয়ের অ আ ক খ। এর আগে থিয়েটার ডিজাইন নিয়ে এবিসিডি নামে একটা সিরিজ আমি করছি এবং সেই সূত্রেই বহু থিয়েটারের মানুষ, তাদের বন্ধু, বহু নাট্যজন, তাদের সঙ্গে কথা হয়েছে এবং তারা আমাকে ব্যক্তিগতভাবে অনেকে বলেছেন যে অভিনয় নিয়ে যদি এরকম একটা কাজ করা যায়, এরকম একটা চর্চা, আলোচনার পরিসর অভিনয় নিয়ে যদি তৈরি করা যায়। তারপর আমার মনে হয়েছে হ্যাঁ, ঠিক। কারণ আমরা থিয়েটারে যত মানুষ যুক্ত আছি, তাদের মধ্যে যারা যারা নির্দেশক বা যাদের এই এই বিষয়ে আগ্রহ আছে, নির্দেশনা বা নাট্য নির্মাণ বিষয়ে যাদের আগ্রহ আছে, এবিসিডি হয়তো তাদের কাজে লাগতে পারে। কিন্তু এই নাট্য নির্মাণ বা পরিচালনার ক্ষেত্র ছাড়াও থিয়েটারের আরও যারা যুক্ত, সেই বেশি সংখ্যক মানুষ, তারা সবাই কিন্তু অভিনয়ে আগ্রহী। তারা হয়তো নাট্য নির্মাণে ততটা পরিমাণ আগ্রহী নাও হতে পারেন। যদিও আমার নিজের বিশ্বাস যে একজন থিয়েটার আর্টিস্টকে থিয়েটারের সমস্ত বিভাগগুলো সম্পর্কে একটা ধারণা তার থাকা জরুরি। তিনি যদি শুধুমাত্র অভিনয়ের কাজটিও করেন তাহলেও। যাই হোক, কিন্তু যারা শুধুমাত্র অভিনয়কেই ফোকাস করতে চাইছেন, যারা অভিনেতা হয়ে উঠতে চাইছেন, তাদের ক্ষেত্রে এখানেও একটা বড় প্রশ্ন। যে প্রশ্নের সম্মুখীন আমরা এখন এই সময়ে বারবার হচ্ছি। বারবার প্রশ্ন উঠছে যে এত মানুষ যারা অভিনয় করতে আসছেন নতুন, তারা কি সবাই যোগ্য প্রস্তুতি নিয়ে নিজেকে প্রস্তুত করে আসছেন, নাকি তাদের মনে হচ্ছে যে এটাই সব থেকে সহজ কাজ? অন্যান্য যে কোনো শিল্প মাধ্যমে যেতে গেলে তার একটা নির্দিষ্ট একটা প্রক্রিয়ায় শিক্ষা নিয়ে একটা ট্রেনিং প্রসেস কমপ্লিট করে তাকে সেই বিষয়ে তৈরি হয়ে তবে পারফর্ম করতে হয়। একজন পেইন্টার, একজন ভোকালিস্ট, একজন ডান্সার প্রপার ট্রেনিং ছাড়া তিনি তার কাজটা করতে পারেন না। কিন্তু একজন অভিনেতা হিসেবে তো সেই ট্রেনিং না নিয়েই আমাদের থিয়েটারে অনেককে চলে আসতে দেখি। আমরা তাদের দোষ না দিয়ে এটাও বলতে পারি, তাদের সেই ট্রেনিং নেওয়ার পরিসর কি আমরা তৈরি করতে পেরেছি? তাই তাদের দিকে আঙুল তোলার আগে তিনটে আঙুল আমাদের দিকেও আসে। আমরাও তাদের কি সেই ট্রেনিংয়ের পরিসর তৈরি করতে পেরেছি, সেটা প্রশ্ন। তাই যথার্থই আমার বন্ধুরা যেটা বলেছেন যে অভিনয় নিয়ে এরকম একটি আলোচনার পরিসর যদি তৈরি করা যায়, তো এটাকে সেভাবে অ্যাক্টিং ক্লাস না ধরে যদি আমরা মনে করি যে যারা নিউ কামার, যারা নতুন থিয়েটারে আসছেন, তাদের জন্য অভিনয় নিয়ে একটা আলোচনার ক্ষেত্র, আমার মনে হয় সেটাই ভালো হবে। তো এখন প্রশ্ন হচ্ছে কোথা থেকে শুরু করা যেতে পারে। আমার তো মনে হয় যে একজন অভিনেতাকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু জানতে হয়। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি। আমার মনে হয় পৃথিবীর কঠিনতম কাজের মধ্যে এটা একটা। কারণ অন্য কোনো কাজের ক্ষেত্রে সেই মানুষটিকে, অন্য কোনো পেশার ক্ষেত্রে তার জানার ব্যাপ্তিটা এতটা এতটা বড় বা এতটা বৈচিত্র্যময় হওয়ার ততটা হয়তো প্রয়োজন পড়ে না যতটা একজন অভিনেতার ক্ষেত্রে। তাই এটা সহজ কাজ তো নয়ই, বরং
কঠিন থেকে কঠিনতর কাজ। এবার এই মনে হওয়ার কারণটা বলবো, কেন কেন একজন অভিনেতাকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই জানতে হয়। কারণ তিনি তার অভিনয় জীবনে নানা রকম চরিত্র করবেন, নানা বয়সের, নানা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অবস্থানের মানুষের, নানা পেশার মানুষের, নানা রকম স্কিল, দক্ষতার মানুষের চরিত্রায়ন তিনি করবেন। তাহলে সেই বিশেষ বিশেষ মানুষগুলোর যে চারিত্রিক গুণ বা দক্ষতা, সেটার যদি তার ধারণা অন্তত না থাকে, তাহলে সেই চরিত্রায়ন মিথ্যে হয়ে দাঁড়ায়। সেটা কখনোই অভিনয় হতে পারে না। কারণ অভিনয় তো আর শুধুমাত্র সংলাপ বলা আর হেঁটে চলে বেড়ানো নয়। অভিনেতার অস্ত্র কি, এই কথাটা আমি বারবার বলবো, একাধিক এপিসোডে হয়তো এই কথাটা ঘুরে ফিরে আসবে। অভিনেতার অস্ত্র হলো তার শরীর, তার কণ্ঠ এবং তার মন। এই শরীর, কণ্ঠ এবং মনের ব্যবহার করেই একজন অভিনেতা, একজন মানুষ অভিনেতা হয়ে ওঠেন। এবং তিনি যখন সেই চরিত্রায়ন করেন, সেটা শুধুমাত্র ওই সংলাপ বলা বা হাঁটা চলার মধ্যে না থেকে সেটা একটা একটা নতুন সত্যের জন্ম দেয়, যখন অভিনয়টা একটা শিল্পের পর্যায়ে পৌঁছে যায়। এবার একজন নতুন অভিনেতা যখন আমাদের কাছে আসছেন, থিয়েটারে আসছেন, তখন তাকে স্তানিস্লাভস্কি, নাট্যশাস্ত্র, নানা রকম থিওরি ইত্যাদি বলার ফলে সে হয়তো খানিকটা বিভ্রান্ত হয়ে যায়। তাহলে খুব স্পেসিফিক্যালি আমাদের একটু ভাবা দরকার যে একজন নতুন অভিনেতা যখন আমাদের থিয়েটারে আসছেন, তখন তিনি কোথা থেকে শুরু করবেন। তাহলে একদম শুরু যদি বলা যায়, ধরা যাক প্রথম 3টে গুণ অভিনেতাকে অর্জন করতে হবে। সেটা একেবারে প্রথম ধাপ, অবজারভেশন, ইমাজিনেশন এবং কনসেন্ট্রেশন। আজ আমরা আলোচনা করব অভিনেতার ওই প্রাথমিক বা প্রথম গুণটি নিয়ে, যেটা তাকে অর্জন করতেই হবে। সেটা হলো অবজারভেশন। আমরা আমাদের চারপাশের সব কিছুই চিনতে, জানতে এবং বুঝতে শিখি অবজারভেশনের মধ্য দিয়ে। এক্ষেত্রে আমাদের সাহায্য করে আমাদের সেন্সেস। আমাদের সেন্সেস কী কী? টেস্ট বা স্বাদ, টাচ বা স্পর্শ, হিয়ারিং বা শোনা, স্মেল বা গন্ধ নেওয়া এবং দেখা। আমাদের এই 5টা ইন্দ্রিয়ের মাধ্যমেই আমরা এই দেখা, শোনা, স্পর্শ, গন্ধ নেওয়া বা স্বাদ অনুভব করার মধ্যে দিয়ে একটা অবজেক্টের ক্যারেক্টারিস্টিক বুঝতে পারি। এটাই অবজারভেশন। সাইজ, কালার, শেপ, টেক্সচার এবং ওজন, এই সব কিছুই হলো ক্যারেক্টারিস্টিক, যে আমরা বুঝতে পারি আমাদের 5টা সেন্সেসের সাহায্যে। যেমন উদাহরণ হিসেবে এই অবজেক্টটা নেওয়া যেতে পারে। এটা দেখে আমরা এর শেপ এবং কালার বুঝতে পারছি এর সাইজ। আবার এটাকে টাচ করলে এর ওজন সম্পর্কেও একটা ধারণা কিন্তু আমরা পেতে পারি। বুঝতে পারি এর অ্যাকচুয়াল
টেক্সচার, হিয়ারিং। আমরা যদি একে আঘাত করি তাহলে যে আওয়াজটা পাই তা থেকে বুঝতে পারি অবজেক্টটা কতটা হার্ড, কতটা কঠিন। এই সব কিছু মিলে আমরা বুঝতে পারি জিনিসটা আসলে কী। একই রকমভাবে প্রতিটি অবজেক্টের ক্ষেত্রেই আমরা এই একই রকমভাবে অবজার্ভ করে থাকি এবং তার মাধ্যমে সেই জিনিসগুলো সম্পর্কে একটা ধারণা তৈরি করে থাকি যে সেটা নরম না শক্ত, তার আকার কেমন, রং কী, কোনো স্বাদ বা গন্ধ আছে কি না, এই সব কিছু, এটাই অবজারভেশন। অবজারভেশন অভিনেতার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, প্রাথমিক কাজ। কারণ তিনি যা তৈরি করবেন, মানে যে চরিত্র সৃষ্টি করবেন, তার রসদ সংগ্রহের কাজ। তিনি আগামী জীবনে যা যা করতে যাচ্ছেন সমস্ত কিছুর রসদ সঞ্চয় লুকিয়ে থাকছে ওই ওই প্রথম পয়েন্টে, অবজারভেশন। তিনি ওই জীবনের ধাপে ধাপে এই 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 গুণটির মাধ্যমে, পর্যবেক্ষণ ক্ষমতার মাধ্যমে তিনি তার ঝোলায় রসদ এক একটি নুড়ি পাথরের মতো তুলবেন এবং ভরবেন, যেগুলো পরে তার ঝোলা থেকে প্রয়োজন মতো বের করে দেবেন এবং ব্যবহার করবেন। এই প্রসঙ্গে আমার একটা গল্পের কথা মনে পড়ছে। একটু সময় নিচ্ছি, ছোট গল্প, খুব ইন্টারেস্টিং। এটা চীনের একটি রূপকথা। এক রাজা চীনের, তার খুব সুন্দর একটা বাগান ছিল এবং বাগানে বাহারি নানা রকম গাছ সারা পৃথিবী থেকে উনি সংগ্রহ করেছিলেন। তো খুবই সুন্দর বাগান। তো সেটা মানুষের স্মৃতিতে ধরে রাখবার জন্য উনি খোঁজ করলেন একজন চিত্রকর। সারা পৃথিবী থেকে খুঁজে খুঁজে একজন সেরা চিত্রকরকে নিয়ে আসা হল। রাজা তাকে সেই কাজের বরাত দিলেন, বললেন যে আপনি আমার এই বাগানের ছবি আঁকতে পারবেন, ধরে রাখতে পারবেন এই বাগানকে? চিত্রকর, পেইন্টার বলল যে নিশ্চয়ই, কিন্তু আমার সময় লাগবে। রাজা বললেন কত সময় লাগবে? চিত্রকর বললেন 1.5 বছর লাগবে। রাজা একটু অবাক হলেন, একটা ছবি আঁকতে 1.5 বছর লাগার কথা নয়, তাহলে কি কারণ হতে পারে? এমনটা মনে করলেন যে হয়তো এই পেইন্টার রাজকীয় এই আতিথেয়তা আরো বেশি দিন ভোগ করবার লালসায় সময়টাকে একটু বাড়িয়ে বলছে। যাই হোক, রাজা রাজি হলেন এবং সেই পেইন্টারকে থাকতে দেওয়া হলো বাগানের কাছেই, বাগানের সামনেই একটা 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 কক্ষে। তার ঘর থেকে বাগান দেখা যায়। এরকম করে 15 দিন, 1 মাস কেটে যাওয়ার পর রাজা তার পারিষদদের বললেন, দেখো তো একটু কত দূর কি এগোলো। তারা
সেখানে গিয়ে ঘুরে ফিরে দেখে এলো যে পেইন্টার জানলার কাছে বসে আছে ঠিকই, কিন্তু তার ক্যানভাসে একটা আঁচড়ও পড়েনি। প্রথম মাস রাজা কিছু বললেন না। দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ মাস কেটে গেল। রাজা আবার লোক পাঠালেন। তারা আবারও দেখে এসে বলল যে হ্যাঁ, পেইন্টার ওই জানালার ধারে বসে আছে, এটা সত্যি, কিন্তু ছবি আঁকার কাজ বিন্দুমাত্র এগোয়নি। রাজা একটু বিরক্ত হলেন। এভাবে 1 বছর কেটে গেল। 1 বছর কেটে যাওয়ার পর আবার রাজা খবর পেলেন যে না, ছবি আঁকার কাজ এখনো কিছু হয়নি, ক্যানভাস এখনো সাদা। রাজা অপেক্ষা করলেন, কিন্তু মনে মনে অত্যন্ত বিরক্ত। এরপর 1-2 মাস করে আরও 6 মাস কেটে গেল। 1.5 বছর অতিক্রান্ত হলো। পেইন্টার রাজসভায় এলেন তার ক্যানভাস নিয়ে। ক্যানভাসের ওপরে একটা কাপড় দিয়ে ছবিটা ঢেকে রাখা আছে। পেইন্টার এসে দাঁড়াতেই রাজা প্রথম বললেন যে শোনো, আমি তোমার ছবি দেখব পরে, কিন্তু তার আগে আমাকে উত্তর দাও, তুমি আমার সঙ্গে এমন তঞ্চকতা কেন করেছ? পেইন্টার বললেন যে মানে? রাজা বললেন এই ছবিটা আঁকতে তোমার কতদিন লেগেছে? পেইন্টার বললেন যে 1 মাস। রাজা বললেন তাহলে তুমি আমার কাছ থেকে বাকি এতগুলো দিন কেন চেয়ে নিয়েছিলে? 1 মাস যদি তোমার সময় লেগে থাকে, তাহলে তুমি 1 বছর 5 মাস তুমি আমার সময় নষ্ট করেছো, অর্থ ধ্বংস করেছো। এটা কেন? এর উত্তর দাও। যদি যথার্থ উত্তর না হয় তাহলে শাস্তি পাবে। পেইন্টার তখন যে কথাটা বলেছিল, চিত্রকর তখন রাজার এই প্রশ্নের যে উত্তর দিয়েছিল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিত্রকর বলেছিল, মহারাজ, আমি যখন প্রথম দিন আপনার এখানে আসি তখন আপনি আমাকে আপনার বাগানের ছবি আঁকতে বলেছিলেন, কিন্তু আমাকে বলেননি আপনার বাগানের সকালের ছবি আঁকবো, মানে সকালবেলা আপনার বাগানের ছবি আঁকবো, না দুপুরবেলা আপনার বাগানের যে অবস্থা তার ছবি আঁকবো, না বিকেলে সোনালি রোদে পড়ন্ত বেলার আপনার বাগানের ছবি আঁকবো, না রাতের অন্ধকারে আপনার বাগানের ছবি আঁকবো, পূর্ণিমার আলোয় আপনার বাগানের ছবি আঁকবো, না অমাবস্যার চাঁদনি রাতে পূর্ণিমার চাঁদনি রাতে আপনার বাগানের ছবি আঁকবো, না অমাবস্যার অন্ধকারে আপনার বাগানের ছবি আঁকবো, বা গ্রীষ্মের আপনার বাগানের ছবি আঁকবো, না বর্ষার ছবি আঁকবো, না বসন্তের ছবি আঁকবো, কোন সময়কার ছবি আঁকবো, কোন সময়কার আপনার বাগানের অবস্থার ছবি আঁকবো সেটা আপনি বলেননি। তাই আমাকে ওই বাগানের প্রতিটি শীত, গ্রীষ্ম, বর্ষা, দিন, রাত, অমাবস্যা, পূর্ণিমা আমাকে পর্যবেক্ষণ করতে হয়েছে, অবজার্ভ করতে হয়েছে, এবং সেখান থেকে সেই রস আহরণ করে আমাকে এমন একটা ছবি আঁকার জন্য প্রস্তুত হতে হয়েছে যাতে সেই গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, পূর্ণিমা, অমাবস্যা, রাত, দিন, সন্ধে, সকাল সমস্ত কিছুর নির্যাস এই ছবিতে ধরা যায়। এই কাজটা করার জন্য এই সময়টা পর্যাপ্ত নয় মহারাজ। আমার যতটুকু সময় প্রয়োজন আমি সেই সময়টুকুই নিয়েছি। এরপর মহারাজ, মানে রাজার আর কিছু বলার থাকে না। তো আমাদের নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে পর্যবেক্ষণ ক্ষমতা, অবজারভেশন পাওয়ার একজন শিল্পীর জন্য কতটা জরুরি, কতটা গুরুত্বপূর্ণ।
তো এবার আমাদের ভাবতে হবে যে অবজারভেশন পাওয়ার বাড়ানোর জন্য আমরা কি কি করতে পারি। অবজারভেশন পাওয়ার প্রয়োজন, এটা তো বোঝা গেল, কিন্তু এই ক্ষমতাকে আমরা বাড়াবো কি করে? অবজারভেশনের গুরুত্ব আমরা বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে অবজারভেশন পাওয়ার আমরা কিভাবে বাড়াবো। শুধুমাত্র দেখা আর অবজার্ভ করা কিন্তু এক নয়। ৯৯% মানুষ দেখে তো নিশ্চয়ই, কিন্তু অবজার্ভ করতে পারে মাত্র ১% মানুষ। অবজারভেশন পাওয়ার বাড়ানোর জন্য প্রথমত আমাদের নিয়মিত প্র্যাকটিস করতে হবে মাইন্ডফুলনেস। প্রতিদিন নিয়ম করে অন্তত ১৫ মিনিট। মনে রাখতে হবে এই প্র্যাকটিসের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। সিম্পল মাইন্ডফুলনেস এক্সারসাইজ বা যোগা আমাদের সাহায্য করবে মনকে স্থির এবং রিল্যাক্স করতে, যার ফলে আমাদের অবজারভেশন পাওয়ার ডেভেলপ করবে। এর পরের অভ্যাস নোটিস স্মল ডিটেইলস। তুচ্ছ বা সামান্য জিনিস অথবা খুবই ছোটোখাটো জিনিসগুলো নজর করা বেশ কঠিন কাজ। রোজকার জীবনে আমরা হয়তোবা সেসব খেয়ালই করি না, কিন্তু এবার থেকে আমাদের খেয়াল করতে হবে, অভ্যাস করতে হবে এইসব ছোটোখাটো ডিটেইলের প্রতিও, যদি আমরা আমাদের অবজারভেশন স্কিল ডেভেলপ করতে চাই। তা সে বাড়ির দরজা জানলার ডিজাইন বা ডিজাইনের খুঁটিনাটি, অথবা বই পড়লে তার ফন্ট, কালার, ডিজাইন ইত্যাদি নানা কিছু। আমাদের চারপাশের প্রতিটি অবজেক্ট এবং তার ডিটেইল আমাদের অবজার্ভ করে যেতে হবে নিখুঁতভাবে, একেবারে নিখুঁতভাবে। আর একটা অভ্যাস, মেমোরি গেম। আমরা জানি অবজারভেশন আর মেমোরির মধ্যে একটা রিলেশন আছে। মেমোরি গেম সাহায্য করে আমাদের মেমোরি বুস্ট করতে। আর আরেকটা অভ্যাসও খুব কাজের। আমরা প্রতিদিন শোবার আগে সারাদিন ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতে পারি, সকাল থেকে শুরু করে পরপর যা ঘটেছে, প্রতিটি ঘটনার খুঁটিনাটি। আসলে আমাদের বডি মাসলের জন্য যেমন আমরা এক্সারসাইজ করে থাকি, ব্রেনের জন্য তো সেটা দরকার। এই সব অভ্যাসগুলোই আসলে ব্রেনের এক্সারসাইজ, মেন্টাল পুশ আপ। আর সব শেষে অবশ্যই ভালো বই পড়া, ভালো ছবি দেখার মতো কিছু অভ্যাস। অবজারভেশন পাওয়ার কি করে বাড়ানো যায় সে সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল। এই অভ্যাসগুলোর মধ্যে আমাদের থাকতে হবে, নিরন্তর থাকতে হবে। একটা কথা বলি যে শুধুমাত্র পড়া, শোনা বা জানাই যথেষ্ট নয়। একজন অভিনেতার ক্ষেত্রে চর্চা বা প্র্যাকটিস একটা বড় বিষয়। সেই অভ্যাসের মধ্যে নিরন্তর না থাকলে কিন্তু এই 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 প্রস্তুতি সম্পূর্ণ হবে না। আমরা প্রত্যেক এপিসোডে একজন অভিনেতার কাজ একটু দেখে নেব, আমাদের নিজেদের প্রয়োজনেই দেখব। এটাও শেখার একটা 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 পার্ট বলা যেতে পারে। আমরা আজ যে অভিনেতার কাজ দেখব তার নাম সিয়ারান হাইন্টস। পিটার ব্রুকের মহাভারত, বিখ্যাত প্রযোজনা, সেই মহাভারতে উনি অশ্বত্থামা চরিত্র করেছিলেন। তো আমরা তার কাজের একটা অংশ একটু দেখে নেব। If you still have breath, listen to me.
After the battle, I hid in the forest. There, in the darkness of a vast tree, I saw an owl ruthlessly exterminating baby crows in their sleep. I said to myself, my hour has come. I withdrew. I made a sacrifice. The god welded this sword to my hand and infused my body with his power. I entered into the camp, slipping softly towards Tristigiumna's tent, where on rare carpets my father's killer lay asleep. I kicked him awake, tried to scream. I threw him to the ground. I crushed his throat with my knees. I killed him as one kills cattle. Good. That's good. And I hurled myself about the camp. My force was superhuman. I massacred everyone. I killed Bhima's son, Arjuna's son, Yudhishthira's son. I killed the twin sons. Draupadi hasn't one son left. I stabbed backs, I tore throats, I amputated heads, arms, ears. Then I withdrew in silence. I met Abhimanyu's young widow. I killed the fetus in her womb. The Pandava have no more descendants. There, I've done what I needed to do. Calm. That's good. We'll see one another again. Now, my God. এই নতুন সিরিজ আপনাদের কেমন লাগছে? এ সম্পর্কে মতামত দিন, প্রশ্ন পাঠান, আমরা উত্তর দেব। প্রশ্ন পাঠাতে পারেন মেল বা হোয়াটসঅ্যাপে বা ইনবক্স করতে পারেন। আর যদি মনে হয় যে আলোচনাগুলো কাজে লাগছে, তাহলে বন্ধুদের বলুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের এপিসোডে আমরা একটা নতুন বিষয় নিয়ে চলে আসবো আপনাদের সামনে। এই অভিনয়ের অ আ ক খ সিরিজ নিয়ে। ভালো থাকবেন।